আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। শুনতে না পাইলে বলবা। ওকে, দেখো আমরা আহ, তোমাদের আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই প্রশ্নটা 12 নম্বর আমাদের যে প্রোজ সাজেশন, সেই সাজেশন থেকে 12 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো এবং এই কোশ্চেনে আমরা ডিসকাস করব হচ্ছে রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। চান্স অ্যান্ড কোইন্সিডেন্স এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের তো সংখ্যা শুধুমাত্র 2 জন। তো আমি তোমাদেরকে 2 জনের কি ক্লাস নিব। ওকে, তারপরেও আমরা দেখি তো পরে হয়তো বা 2-4 জন জয়েন করবে। তো দেখো, আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটা আলোচনা করার শুরুতেই আমরা বলি সেটা হলো যে এটা যে আমাদের যে নোভেলটা আছে না একটা, সাইলাস মার্নার, আহ, ওই নোভেলটা জর্জ এলিয়টের ওই নোভেলটা থেকে এই কোশ্চেনটা, এবং এইটা একটু বড় অ্যান্সার হবে। তো প্রশ্নটার অ্যান্সার বা নোট এটা একটু বড় হবে। মূলত এই নোভেলটা ফার্স্ট ইয়ারে অ্যাড করা আছে জাস্ট নোভেলের সাথে পরিচয় করিয়ে দেয়া, এটার জন্য। তাছাড়া তোমরা সেকেন্ড ইয়ারে কোনো নোভেল পাবে না, থার্ড ইয়ারে গিয়ে নোভেল পাবে। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্স এগুলোতে নোভেল রয়েছে বা উপন্যাস রয়েছে। এগুলো হচ্ছে এর আগে পাবে না। আর ফার্স্ট ইয়ারে এটা একটা দেয়া আছে যাতে তোমরা এর সাথে পরিচিত হতে পারো। তো এইখান থেকে এই প্রশ্নটার তোমরা যদি স্টোরি পড়ে থাকো তাহলে তোমরা দেখবা যে এখানে আমি যদি স্টোরি সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে যে একজন হচ্ছে খুবই রিলিজিয়াস পার্সন, সেটা হচ্ছে সাইলাস মার্নার। এই সাইলাস মার্নার রিলিজিয়াস পার্সন, ইয়াং মানুষ, কিন্তু আহ, সে হচ্ছে একটা ইয়েতে চাকরি করে আর কি, একটা গির্জাতে বা চার্চে চাকরি করে। তো আহ, ওই চার্চেই একবার তার এক হচ্ছে কলিগ বা বন্ধু বলতে পারো, সে তাকে টাকা পয়সা রিলেটেড একটা প্রতারণায় ফাঁসিয়ে দেয় এবং বলে যে সে একজনকে হত্যা করেছে। তখন তাকে আর কি ওখান থেকে ওই হত্যার দায় নিয়ে আর কি আসলে বের করে দেওয়া হয়। আমি শুধু সামারিটা বলতেছি আর কি। তো বের করে দেওয়া হয় তাকে একরকম এক ঘরে বা একেবারে মানে টাকা পয়সা বিহীন আর কি সে থাকে, এবং এরকম করে একটা সময় সে অনেক দূরের আরেকটা গ্রামে গিয়ে সে বাড়ি করে, এক রুমের একটা ছোট্ট ঘর করে থাকে। একটা ক্যানেলের পাশে তার বাড়ি। তো ওইখানে সে খুবই হতাশ, ভগ্নদশা তার অবস্থা। এরকম অবস্থা সে ওখানে দর্জির কাজ করে, টাকা পয়সা মানে দর্জির কাজ করে সে হচ্ছে আশেপাশে ওই ইয়ে আর কি, ওই কি বলে, কাপড় চোপড়গুলো আর কি সেল করে এরকমটা। তো এরকম করে করে সে মূলত অনেক টাকা পয়সা, অনেক বলতে মানে একজন মানুষ বউ চাউল নেই, কেউ নেই, একাকি থাকে। তো বেশ কিছু টাকা পয়সা বলতে স্বর্ণ মুদ্রা সে গোছায়। তো মধ্যে এখানে হচ্ছে শহরের সম্ভ্রান্ত ফ্যামিলির একটা রয়েছে, এবং সেই ফ্যামিলির হচ্ছে 2 ভাই। তো এক ভাই ঘোড়া বিক্রি করতে যায়, ঘোড়া বিক্রি করতে গিয়ে তার আমি আমি শুধু সামারি বলতেছি এবং এখানে কিছুটা এলোমেলো ইনফরমেশন আছে আর কি। আমি জাস্ট তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। তো এই 2 ভাইয়ের ভেতরে ছোট ভাই যে, সে ঘোড়া নিয়ে যাওয়ার সময় ঘোড়াটা তার ওই ওই হচ্ছে সাইলাস মার্নার যে গ্রামে বাড়ি তার পাশে গিয়ে ঘোড়াটা আসলে অ্যাক্সিডেন্টালি মারা যায়। তো এবার ওই ঘোড়াটা তো তাকে সে আবার বুঝিয়ে দিতে হবে যে ওই ঘোড়া বিক্রির টাকাটা। তখন সে ঘুরতে ঘুরতে সাইলাস মার্নারের বাড়ি পেয়ে যায়, এবং সে সেখানে গিয়ে সাইলাস মার্নারের ঘর থেকে তার টাকা পয়সাগুলো চুরি করে নেয়। তো চুরি করে নিয়ে যাওয়ার পরে তোমার ওই টাকা পয়সাগুলো সে নিয়ে আর কি ওখান থেকে চলে যায়। তো এদিকে আমাদের যে হচ্ছে সাইলাস মার্নার, সে বাসায় আসে, বাসায় এসে দেখে যে টাকা টাকা পয়সা নাই, বাসা চুরি হয়ে গেছে। সে অনেক খোঁজাখুঁজি করে, আশেপাশের মানুষদেরকেও জিজ্ঞাসা করে, বলে, এবং সে ততদিনে অনেকটা বয়স হয়ে গেছে তার। এই অবস্থায় তার হচ্ছে মানে প্রচণ্ড হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট চলতে থাকে তার ভেতরে, এবং সে প্রায় ভেঙে পড়ে। এই অবস্থায় একদিন এক মহিলা, সে তার একটা ছোট বাচ্চা মেয়ে, তাকে নিয়ে ওই দিক দিয়ে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় ছিল। তো ওই হচ্ছে বরফের উপরে বা আইস যেটা হয় আর কি, স্নোফলের কারণে অনেক বরফ জমে যায় এবং সেখানে সে দুর্ঘটনায় পতিত হয় এবং সে মারা যায়। এবং ওই যে বাচ্চাটা, এই বাচ্চাটা সে ধীরে 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 ধীরে, বাচ্চাটার নাম হচ্ছে এপি।
তো এই বাচ্চাটা ধীরে ধীরে ওই হামাগুড়ি দিয়ে দিয়ে আসলে সাইলাস মার্নারের বাসার কাছে, যেহেতু তো সাইলাস মার্নারের বাসার ভেতরে চলে যায়। তো এখানে যখন যায় তখন আমাদের সাইলাস মার্নারও জানে না, সাইলাস মার্নার মানে যখন সে তার বাসায় যায়, গিয়ে দেখে যে কিছু একটা সোনালি কিছু একটা হচ্ছে দেখা যাচ্ছে, এবং ঘর গরম করার যে আগুন, যে ফায়ার প্লেস তার পাশে, তো সোনালি কিছু দেখে তার মনে হলো যে মনে হয় এটা তার গোল্ড। পরে সে গিয়ে দেখে যে আসলে একটা বাচ্চা, এবং এই বাচ্চাটার আশেপাশে একটু খোঁজাখুঁজি করে, কোনো হদিস পায় না যে বাচ্চাটা কোত্থেকে আসলো। তখন সে এটাকে মানুষ করতে থাকে, এবং মানুষ করতে 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 ধীরে ধীরে বড় হয়, এবং একটা সময় গিয়ে বাচ্চার রিয়েল পরিচয়টা জানা যায় যে বাচ্চার বাবাকে। তো একটা সময় গিয়ে এই বাচ্চাটা বড় হয়, বড় হয়ে তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ে দিয়ে বাচ্চাটা যখন তার সম্ভ্রান্ত ফ্যামিলির পরিবার মানে ইয়েটা জানে, পরিচয় জানে, তারপরেও সে শেষ পর্যন্ত গিয়ে এই সাইলাস মার্নারের সঙ্গেই থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের যে বিষয়টা, সেটা যদি আমি তোমাদেরকে এখন বলি, এই যে আমি যেটুকু বললাম ঘটনাটা কিন্তু এটাই আর কি। তো চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের ব্যাপারটা এরকম যে, চান্স বলতে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, এবং কোইন্সিডেন্স হচ্ছে কাকতালীয়ভাবে সেই দুর্ঘটনাটার যে ক্ষতিটা সে ক্ষতিটা পূরণ হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের এই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। আমি যদি উদাহরণ দেই, যেমন আমাদের সাইলাস মার্নার, সে কি হলো, তার গোল্ড হারিয়ে ফেললো, মানে গোল্ড চুরি হয়ে গেল। এর হচ্ছে তোমার কম্পেনসেশন স্বরূপ, ক্ষতিপূরণ স্বরূপ তিনি এপিকে পেয়ে গেলেন। তো তাহলে এই যে গোল্ড হারিয়ে যাওয়ার পরে তার কম্পেনসেশন স্বরূপ বা ক্ষতিপূরণ স্বরূপ যে এপিকে পেলেন, এটাই হচ্ছে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। অর্থাৎ দুর্ঘটনাবশত একটা ঘটনা ঘটলো এবং এইটা ক্ষতিটা পূরণ হয়ে গেল, ওইটাও কাকতালীয়ভাবে। কোইন্সিডেন্স মানে হচ্ছে কাকতালীয়। তো এই যে সাইলাস মার্নার যে নোভেলটা, এটার ভেতরে এই চান্স মানে দুর্ঘটনা এবং কাকতালীয়ভাবে সেটা যে কম্পেনসেশন, এই যে ক্ষতিপূরণটা, এটার রোল কতটুকু, এটার ভূমিকাটা কি, সেটা নিয়ে আমরা আসলে এখন আলোচনা করব। আমি আবারও বলছি, এই টার্মটা জানাটা খুবই জরুরি। সেটা হচ্ছে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের মানে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটবে, সেটাতে ক্ষতি হবে, এবং কোইন্সিডেন্সের মাধ্যমে কাকতালীয়ভাবে সে ক্ষতিটা পূরণ হয়ে যাবে। এটাই হচ্ছে মেইন কথা। তো এই ব্যাপারে আমি একটা নোট সংগ্রহ করেছি, তোমাদেরকে এই নোটটাই আমি বুঝিয়ে দেব। এবং এটা একটু বড় আছে, আর যেহেতু এটা নোভেলের প্রশ্ন, সো নোভেলের প্রশ্নের উত্তরগুলো একটু বড় হয়ে থাকে। দেখো এখানেও বলছে, ডিসকাস দ্য রোল অফ চান্স অ্যান্ড কোইন্সিডেন্স ইন দ্য নোভেল সাইলাস মার্নার। সাইলাস মার্নারের মধ্যে যে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের যে ভূমিকা, সেটা আলোচনা করতে বলা হচ্ছে। তো আমরা যদি এখানে যাই, আমার কথা শুনতে পাচ্ছ তাই না? শুনতে না পেলে বলবা। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের যেহেতু অংশগ্রহণটা অনেকগুলো হয়ে গেছে, তো ক্লাস চলবে আর রেকর্ড হচ্ছে অবশ্যই। দেখো, ওয়ান অফ দ্য মেইন থিমস অফ সাইলাস মার্নার ইজ দ্য নেচার অফ চান্স। বলা হচ্ছে সাইলাস মার্নার যে নোভেলটা, সেটার অনেকগুলি থিম আছে। তোমার একটা উপন্যাসের অনেক থিম থাকে, অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। তো এই অনেকগুলি থিমের ভেতরে একটা থিম হচ্ছে এই দুর্ঘটনা বা দুর্ঘটনার বা দৈব ঘটনা বলতে পারো। হ্যাঁ, যে তুমি চাইবে না কিন্তু তারপরেও ঘটে যাবে, এরকম অনেকগুলো ঘটনা, সেই ঘটনাগুলি হচ্ছে মূলত এখানকার একটা থিম। তো চান্স অ্যান্ড কোইন্সিডেন্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। চান্স এবং কোইন্সিডেন্স একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে ইন দ্য নোভেল সাইলাস মার্নার যে নোভেলটা, সেই নোভেলটার ভেতরে। দে ইনফ্লুয়েন্স দ্য অ্যাকশন ইন দ্য নোভেল। এই নোভেলের যে অ্যাকশন, টোটাল যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটার ভেতরে এইটা একটু প্রভাব ফেলতেছে। এখন অ্যাকশন জিনিসটাকে, এটা তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে পাবা। সেকেন্ড ইয়ারে একটা তোমাদের রাইটিং আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। তখন ড্রামা পড়তে হবে, নাটক পড়তে হবে, তখন তোমরা অ্যাকশন জিনিসটা সম্পর্কে জানতে পারবা। আবার থার্ড ইয়ারে গেলে পাবা তোমরা অ্যারিস্টটলের একটা রাইটিং, সেটার নাম হচ্ছে পোয়েটিক্স। ওখানে গেলে এই অ্যাকশন জিনিসটা কি সেটা তুমি জানতে পারবা। তো আমি সবার একটু হিন্টস দিই, সেটা হচ্ছে অ্যাকশন হচ্ছে নাটকের ভেতরের যে ঘটনা বা যেটুকু জিনিস অভিনয় করে দেখানো যায়, সেই জিনিসটাই হচ্ছে অ্যাকশন। ওকে, তো বলতেছে দে ইনফ্লুয়েন্স দ্য অ্যাকশন ইন দ্য নোভেল। দে বলতে কারা? এই চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। তারা এই নোভেলের অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত করতেছে।
The novelist George Eliot has shown how chance and coincidence contribute a lot to the development of the life of the protagonist Silas Marner and the lives of some of other characters. এই নোভেলের যে নোভেলিস্ট উপন্যাসিক জর্জ এলিয়ট তিনি দেখিয়েছেন কিভাবে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স কন্ট্রিবিউট করতেছে, অবদান রাখতেছে এই প্রোটাগনিস্ট সাইলাস মার্নার এবং অন্যান্য আরও যে কিছু ক্যারেক্টার রয়েছে তাদের জীবনের ডেভেলপমেন্টের দিক থেকে, তাদের লাইফের যে উন্নয়ন বলতে এটা ওই হচ্ছে ফ্লাইওভার পদ্মা ব্রিজের এই উন্নয়ন না, হ্যাঁ, এই উন্নয়ন বলতে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ডেভেলপমেন্ট আর কি, সেটাতে কিভাবে অবদান রাখতেছে এটা আমাদের জর্জ এলিয়ট দেখিয়েছেন। আচ্ছা, আমরা অনেকগুলো এলিয়ট পেয়েছি না, আমরা ধরো হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা, টিএস এলিয়ট পেয়েছি। তো টিএস এলিয়ট এটা হচ্ছে তোমার ছেলে, আর জর্জ এলিয়ট এটা হচ্ছে মেয়ে, এটা মাথায় রেখো, গুলিয়ে ফেলো না যেন, অনেক সময় গুলিয়ে ফেলে। তারপরে টিএস এলিয়ট বলতে অনেকে আবার এই যে এসটি কোলরিডস আছে, এসটি কোলরিডসের নামটা উল্টাপাল্টা করে ফেলে। তো এসটি কোলরিডসের লেখা মেবি তোমাদের নাই এই ইয়ারে। এসটি কোলরিডসের আছে কি? নাই, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে গেলে তোমরা পাবা। আর থার্ড টিএস এলিয়টের রাইটিং এটাও মনে হয় থার্ড, তোমাদের এখানে নাই নাকি, ফার্স্ট ইয়ারে মনে হয় নাই, এটাও তোমরা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে গেলে পাবা টিএস এলিয়টের রাইটিং। তো জর্জ এলিয়ট, টিএস এলিয়ট এটা মিলে যাবে, এটা দেখো, একটু খেয়াল রেখো। আচ্ছা, chance and coincidence are determining factors in the life of Silas Marner. Silas Marner এর লাইফের যে সময়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার সময়, সেই সিদ্ধান্ত নেওয়ার সময়গুলোতেই মূলত চান্স অ্যান্ড কোইন্সিডেন্স হচ্ছে অবদান রেখেছে। তো এটাকে বলা হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর। মার্নার পারফেক্টলি অ্যান ইনোসেন্ট ম্যান, হচ্ছে সাইলাস মার্নার সম্পূর্ণরূপে একজন নির্দোষ ব্যক্তি। He is religious man in the true sense of the term, অর্থাৎ হচ্ছে তোমার আমাদের এই সাইলাস মার্নার তিনি হচ্ছেন একজন ধার্মিক ব্যক্তি ইন দ্য সেন্স অফ দ্য টার্ম, অর্থাৎ এই ধর্মকর্ম পালনের দিক থেকে বা তার যে অ্যাক্টিভিটি এগুলোর দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এই সেন্সে মূলত তিনি একজন রিলিজিয়াস ব্যক্তি। He gives an away most of his earning sincerity. আচ্ছা, তিনি তার যে টাকা পয়সা এগুলো তিনি অনেক জায়গাটাতেই তিনি আর কি দান করেছেন এবং বেশ হচ্ছে পায়াস একটা লাইফ তিনি লিড করতেন। হি লিডস আ পায়াস লাইফ, মানে পবিত্র একটা লাইফ, হোলি লাইফ তিনি লিড করতেন। বাট হিজ ফ্রেন্ড উইলিয়াম ডেয়ার প্লেস ফাউল উইথ মার্নার, কিন্তু তার একটা বন্ধু ছিল যার নাম হচ্ছে উইলিয়াম ডেয়ার, সে তার সাথে একটু মানে বাজে কাজ করে ফেললো, বা আমরা যেটাকে বলতে পারি যে হচ্ছে প্রতারণা করা বা তাকে ঠকানো, এটার কাজ করলো। হি ফলসলি ইমপ্লিকেটস মার্নার ইন আ থেফট কেস অফ মোরে। আচ্ছা, তাকে মূলত মিথ্যাভাবে তাকে আসলে দোষারোপ করার চেষ্টা করা হলো বা বলা হলো যে এই মার্নার সে হচ্ছে চুরি করেছে, কেস অফ মোরে, এবং এই চুরির মাধ্যমে তাকে মোরের যেই হচ্ছে চুরির যে কেস, সেই কেসে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। এবং ইন অর্ডার টু কনফার্ম দিস ফলস চার্জ পিপল ফলো এ ফলস প্রসিডিউর, এবং বলা হচ্ছে যে এই যে হচ্ছে তার যে দোষারোপ করা হলো, তাকে যে চুরির যে দোষারোপটা, এইটা যাতে কনফার্ম সেই যাতে দোষী হয়, এই জন্য হচ্ছে মানে সে এমন কিছু কাজ করলো যে পিপুল তাকে মানে আচ্ছা কমাটাই পারে হবে আর কি, ওই জায়গার যে জনগণ সেটা তারাও মূলত মিথ্যা সিস্টেমে বা মিথ্যা পদ্ধতিতে তাকে হচ্ছে চার্জ করলো, বা এই যে চার্জটা, যে অভিযোগটা, এটাকে তারা সেভাবে আর কি সামনের দিকে এগিয়ে নিল। দে অ্যারেঞ্জ ড্র অফ লটস অফ পিকস আপ টু আইডেন্টিটি অফ থিফট, তারা যেটা করলো তারা অনেকগুলি হচ্ছে জিনিস নিয়ে আসলো। লটস অফ পিকস আপ মানে হচ্ছে
তোমার মানে আমরা যেটা বলতে পারি হচ্ছে কারণ দেখানো, বা যেটাকে বলা যেতে পারে অনেকগুলি ছবি বলতে পারো, এটাও বলতে পারো। হ্যাঁ, তারা ছবি আঁকলো, পিকস আপ বলতে ছবি আঁকা। তো এটাও তোমরা বলতে পারো যে তারা অনেকগুলি ছবি আঁকলো বা মিথ্যা অনেক রটনা তৈরি করলো, ঘটনা তৈরি করলো এই থিপ এর মানে আইডেন্টিটি বের করার জন্য। দিস ইজ ডান অ্যাজ ফার অ্যান আর্টিকেল অ্যাট দেয়ার রিলিজন। বলছে এটা করা হলো তাদের যে হচ্ছে ধর্মের, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে রীতি, সে রীতি অনুযায়ী তারা অনেকগুলো ছবি তৈরি করলো। দ্য রেজাল্ট অফ দিস ড্র ইজ পিওরলি এ ম্যাটার অফ চান্স। এবং এই যে রেজাল্টটা, এই যে ছবিটা তারা আঁকলো, এটাই হচ্ছে একটা ম্যাটার অফ চান্স, মানে এইখানেও একটা ঘটনা ঘটলো এবং সেই ঘটনাটা আসলে ঘটার কথা না, কিন্তু এটা হচ্ছে মানে দৈবক্রমে এটা ঘটে গেল। অ্যাকচুয়ালি ইটস নাথিং বাট এ চান্স। বলতে আসলে এটা কোনো মানে দুর্ভাগ্য ছাড়া বা দুর্ঘটনা ছাড়া কিছু না। ইট ইজ রিগার্ডেড বাই দ্য কমিউনিটি ইন লেটারম্যান অ্যাজ আ সিগন্যাল ফ্রম গড। এবং জনগণ, ওই এলাকার জনগণ সবাই এটাকে মেনে নিল যে এটা গডের পক্ষ থেকে একটা সিগন্যাল মাত্র। জর্জ এলিয়ট, এ নোভেলিস্ট, vises his chance as a device for the excommunication of Marner, the protagonist. বলছে জর্জ এলিয়ট এখানে ভিসেস করলেন। ভিসেস বলতে এখানে তোমার কি বলে এটাকে, মানে দেখা আর কি। আমরা এখানে বলতে পারি যে পরে দেখা বা পরবর্তীতে দেখা, এরকমটা আর কি। তো বলা হচ্ছে জর্জ এলিয়ট, এ নোভেলিস্ট, ভিসেস দিস চান্স, এই চান্সটাকে পরখ করে দেখলো বা অ্যাপ্লাই করলো অ্যাজ এ ডিভাইস। কিভাবে অ্যাপ্লাই করলো? এখানে এই ভিসেস বলতে এখানে অ্যাপ্লাই বলা যেতে পারে, প্রয়োগ করা। নোভেলিস্ট অ্যাপ্লাইজ দ্য চান্স অ্যাজ আ ডিভাইস অফ দ্য এক্সকমিউনিকেশন অফ মার্নার দ্য প্রোটাগনিস্ট। অর্থাৎ এই মার্নার যে আমাদের যে প্রোটাগনিস্ট, প্রধান যে ক্যারেক্টার, তার যে এক্সকমিউনিকেশন, অর্থাৎ সে যে আগে যেভাবে কমিউনিকেট করতো বা সে যেভাবে কমিউনিকেশনটা করে থাকে, এই জায়গাটাতে একটা চান্স ঘটলো, একটা ঘটনা ঘটলো এবং সেটাকে একটা ডিভাইস হিসেবে অ্যাপ্লাই করলেন আমাদের এই জর্জ এলিয়ট। অ্যাকচুয়ালি দ্য রিয়েল অ্যাকশন ইন দ্য নোভেল স্টার্টস হোয়েন মার্নার বিং এক্সপেলড ফ্রম ওন প্লেস স্টার্টস এ নিউ জার্নি ইন সার্চ অফ এ নিউ লাইফ। বলছে আসলে এখানে যে ঘটনাটা ঘটলো বা যে রিয়েল অ্যাকশনটা এই নোভেলের, উপন্যাসের, সেটা হচ্ছে শুরু হলো যখন মার্নারকে তার নিজের জায়গা থেকে, নিজের গ্রাম থেকে বা শহরতলি থেকে যখন বের করে দেওয়া হলো, এক্সপেলড করা হলো, তখন এবং যখন সে হচ্ছে নতুন লাইফের সন্ধানে সে জার্নি করলো, ভ্রমণ করলো বা বের হয়ে গেল, সেই সময়টা থেকে মূলত এই উপন্যাসের যে ঘটনা সেটা শুরু হয়। দাস চান্স সার্ভস আ লোকোমোটিভ বাহাইন্ড মার্নার অ্যাকশন। বলতেছে যে এখানে চান্স হচ্ছে একটা লোকোমোটিভ, একটা দেখালো আর কি, হচ্ছে কি বলে এটাকে, গতিসম্পন্ন বা সঞ্চরণশীল হিসেবে বলতে পারো। যে এই চান্সটাই এখানে একটা উদ্দেশ্য বা একটা সার্ভ করলো, সে সার্ভ অ্যাজ এ লোকোমোটিভ, বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে একটা শক্তি বা পাওয়ার হিসেবে কাজ করলো বিহাইন্ড মার্নার্স অ্যাকশন। মার্নারের যে অ্যাকশন, সে অ্যাকশনগুলির পেছনে এটাকে একটা তোমার শক্তি হিসাবে কাজ করলো, লোকোমোটিভ হিসেবে কাজ করলো এই চান্সটা। কোন চান্সটা? এই যে ওর মতো একজন তোমার পায়াস লোক, যে কিনা ধার্মিক, তার উপরে এসে হচ্ছে কি পড়লো, চোরের অভিযোগ পড়লো, চুরির অভিযোগ পড়লো, এবং শুধু চুরিরই না, ওখানে আবার হত্যাকাণ্ডেরও একটা অভিযোগ পড়ে। তো সব মিলিয়ে এটাই একটা দুর্ঘটনা তার লাইফে। তার তো এরকম তো ঘটার কথা না, কিন্তু ঘটে গেল, তো এটা একটা দুর্ঘটনা। এবার আসো, চান্স প্লেস আ মেজর রোল ইন দ্য অ্যাকশন অফ দ্য নোভেল। এই নোভেলে মেজর রোল প্লে করেছে। দো দেয়ার ইজ নো অ্যাকশন ইন সাইলাস মার্নার, চান্স অ্যান্ড
কোইন্সিডেন্স ডিরেক্ট দ্য প্লট অফ দ্য প্লে। বলছে যদিও এটার প্লট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাইলাস মার্নারের কোনো অ্যাকশন নেই, সাইলাস মার্নারের হচ্ছে যে তেমন কোনো সক্রিয় ভূমিকা পালন করেছে এরকমটা না। এখানে যা কিছু ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স, এবং চান্স অ্যান্ড কোইন্সিডেন্সটাই মূলত এই নাটকের প্লটগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে বা ডিরেকশন দিয়েছে। মার্নার আফটার লুজিং হিজ গোল্ড গেইনস লিডস এ মেজারেবল লাইফ। বলছে মার্নার যখন সে হারালো তার স্বর্ণের যে সংগ্রহ সেটা যখন হারালো, সে তখন একটা খুব বাজে একটা লাইফ লিড করতেছিল বা জীবনযাপন করতেছিল। আফটার দ্য থেফট অফ হিজ ট্রেজার হি বিকাম ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ক্রেস্ট ফলেন। বলছে আমাদের যে এই সাইলাস মার্নার যখন তার যে এই যে সম্পদটা যখন হারিয়ে গেল, চুরি হয়ে গেল, ট্রেজার যখন চুরি হয়ে গেল, তখন সে একেবারে ভেঙে পড়ল এবং এতটাই ভেঙে পড়লো যে হতাশ হয়ে মানে সে প্রচণ্ড রকমের হতাশ হয়ে পড়লো। অ্যান্ড ক্রেস্ট ফলেন বলতে সে তার যে সুখের যে স্থান সেই স্থানটা হারালো আর কি, বা বলা যেতে পারে যে দুঃখের সর্বোচ্চ পর্যায়ে সে পৌঁছালো আর কি। ক্রেস্ট মানে আমরা বলতে ওই যে পুরস্কার দেওয়ার সময় ক্রেস্টে দেয় না, এটা অনেকটা সেটা, বা বলতে পারো মাথার মুকুট, এটাও বলতে পারো। এই জায়গাটাতে সেটা হলো যে তার সুখের যে চূড়া সেই চূড়াটা আর কি সে শেষ হারিয়ে ফেললো। টপ অফ দ্য মাউন্টেনকেও বলা হয় হচ্ছে ক্রেস্ট, মানে টপ অফ দ্য মাউন্টেন বলতে পাহাড়ের যে চূড়া সেই চূড়াকে বলা হয় ক্রেস্ট। তারপরে জেনিথ, তারপরে তোমরা জানো একমি, তারপরে অ্যাপেক্স, এগুলো সব মানে হচ্ছে পাহাড়ের চূড়া। অ্যাপেক্স আছে না জুতা, তারপরে একমি ল্যাবরেটরিজ আছে, একমির প্রোডাক্ট। তো এই একমি মানে বা অ্যাপেক্স মানে হচ্ছে পাহাড়ের চূড়া। তারপরে সামিট, পিক, এগুলা মানে পাহাড়ের চূড়া। ওকে, হি লিডস আ সলিটারি লাইফ উইথ আ ব্রোকেন হার্ট। সে একটা নির্জন লাইফ লিড করতে থাকে ভগ্ন হৃদয় নিয়ে। হোয়েন মার্নার্স লাইফ ইজ, আচ্ছা এখানে একটা এরকমটা হবে, হোয়েন মার্নার্স লাইফ ইজ ইন sheer disappointment, a girl aged 2 with golden hair enters into the Marner's cottage at one late evening। বলছে যখন মার্নারের লাইফ প্রচণ্ড রকমের একেবারে মানে খুব বেশি মাত্রার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে হতাশা, সেই হতাশার ভেতরে নিমজ্জিত, তখন একটা ছোট বাচ্চা, একটা গার্ল যার বয়স 2 বছর, সে সোনালি মানে সোনালি কালারের চুলওয়ালা আর কি বলা হচ্ছে, ব্লন্ড যে কালার সেটা, এবং সে প্রবেশ করলো এই মার্নারের যে কটেজ সেই কটেজে। এবং এটা যখন প্রবেশ করলো তখন এটার হচ্ছে টাইমটা হচ্ছে লেট ইভিনিং বলতে পারো। এই এই যে এখন আমাদের যেরকম 9টা বাজে বা 8:30 8টা এরকম একটা সময়কে বলা হচ্ছে লেট ইভিনিং। লেট ইভিনিংয়ে আর কি প্রবেশ করলো। দ্য এন্ট্রান্স অফ দ্য গার্ল হ্যাপেন্স পিওরলি বাই চান্স। এই যে এন্ট্রান্স, এই যে বাচ্চাটা যে প্রবেশ করলো এই মার্নারের যে বাড়িতে, এটা একটা দুর্ঘটনা বা এটা একটা পিওরলি একটা দৈবক্রমে এই ঘটনাটা ঘটলো আর কি। ইনফ্যাক্ট ইফ দ্য গার্ল হ্যাড নট এন্টার্ড ইনটু দ্য কটেজ অফ দ্য মার্নার, দেয়ার উড হ্যাভ বিন নো স্টোরি অ্যাবাউট হিম ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড। বলছে যদি এই গার্লটা তার এই মার্নারের কটেজে না যেত, তাহলে এই সম্পর্কিত যে ঘটনা বা যে স্টোরিটা সামনের দিকে এগিয়েছে এটা আর এগোতো না, বা এই স্টোরিটা এইদিকে তখন আসতো না। ইট ইজ আ চাইল্ডস অ্যাপিয়ারেন্স ইন মার্নার্স কটেজ উইচ সার্ভস হিম অ্যাজ এ কম্পেনসেশন ফর দ্য লস অফ হিজ গোল্ড। ওই যে যেটা বলতেছিলাম যে হচ্ছে একটা ঘটনা, মানে কি বলে এটাকে, চান্সের মাধ্যমে ঘটনা ঘটবে এবং ওইটার মাধ্যমে কম্পেনসেশন পাবে, মানে ক্ষতিটা পূরণ হবে। তো এখানে বলতেছে যে এই যে চাইল্ডের যে অ্যাপিয়ারেন্সটা ঘটলো মার্নারের কটেজে, চাইল্ড যে আসলো, এইটা মূলত মার্নারকে একটা ক্ষতিপূরণ দিল তার এই সোনা হারিয়ে যাওয়ার জন্য, গোল্ড হারিয়ে যাওয়ার জন্য।
The girl's appearance provides him with a motive to live an active life once again. বলছে এই যে বাচ্চাটা যখন তার বাড়িতে আসলো, তার বাড়িতে আসাটাই তাকে একটা আশা দিল যে তার লাইফটাকে সে আরো একবার সাজিয়ে সাজিয়ে তুলবে, এবং এটা তাকে মোটিভেট করলো আর কি, এবং সে আবার অ্যাক্টিভ হবে, আবার অ্যাক্টিভলি সবকিছু কাজকর্ম করবে এইটা। After the robbery in his cottage, Marner lost all sorts of inspiration energy to lead a normal life. যখন আমাদের এই মার্নারের ঘরটা রবারি হলো, রবারি বলতে আমরা যদিও জানি হচ্ছে ডাকাতি করা, তো এখানে ডাকাতি না, এখানে চুরি। রবারি মানে আমরা বাংলাতে রবারি বলতে হচ্ছে ডাকাতি বলি, আর তোমার বলতে স্টিলিং বলতে চুরি বলি, বা থিফটি বলতে। কিন্তু এই জায়গাটাতে রবারি বলতে চুরি। বলছে তার টাকা পয়সা যখন সব কিছু হারিয়ে গেল, তখন সাইলাস মার্নার তার যে লাইফটা নর্মাল লাইফ যে লিড করবে এই ইন্সপিরেশনটা হারিয়ে ফেললো। সে মানে এমন চাচ্ছিল যে আর বেঁচে থেকে লাভ কি, বাঁচবই না, এরকম একটা বিষয়। হি ওয়াজ লিভিং লাইক আ ডেড ম্যান, সে একজন মৃত ব্যক্তির মতো সে বেঁচে ছিল। বাট দ্য এন্ট্রি অফ এপি দ্য লিটল গার্ল রিঅ্যানিমেটস হিম, কিন্তু এই যে এপির যে হচ্ছে এন্ট্রি ঘটলো, প্রবেশ ঘটলো তার লাইফে, এই ছোট্ট বাচ্চার, এটা তাকে রিঅ্যানিমেট করলো। রিঅ্যানিমেট মানে কি? অ্যানিমেট মানে হচ্ছে জীবন্ত করা, অ্যানিমেশন মানে কি? জীবন্ত করা। আর রিঅ্যানিমেট মানে পুনরায় তাকে আবার যেন জাগিয়ে তুললো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দুইটা ঘটনা পেয়ে গেলাম। একটা হচ্ছে তার ওই যে সে একজন পিওরলি রিলিজিয়াস পারসন, কিন্তু তার উপরে ওই যে চুরির দায়টা আসলো। এরপরে আবার কি, সে সোনা হারিয়ে ফেললো, স্বর্ণ হারিয়ে ফেললো, কিন্তু তারপরে ওই যে মেয়েটা বাই চান্স তার বাসায় চলে আসলো। এবার আমরা দেখব আমাদের এইটা, এপিস এন্ট্রান্স ইনটু দ্য কটেজ অফ দ্য মার্নার ইজ আ কোইন্সিডেন্স টু। বলছে এপির যে এন্ট্রান্সটা, এটা আবার এই কোইন্সিডেন্সও, শুধুমাত্র যে চান্স তা না, এটা কোইন্সিডেন্সও, কাকতালীয় একটা ব্যাপার। শি অ্যারাইভস অ্যাট দ্য কটেজ অফ নিউ ইয়ার ইভস, সে আসলো কবে? সে হচ্ছে ওই ক্রিসমাস যে নাইট, সেই নাইটে, অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারের, বা আমরা বলতে পারি, আচ্ছা এটা ক্রিসমাসের পরের দিন, না সরি, ক্রিসমাস তো 25শে ডিসেম্বর, এটা হচ্ছে নিউ ইয়ারের ইভিনিংয়ে আর কি, বছরের প্রথম দিনের যে ইভিনিং, সেই ইভিনিংয়ে আর কি এপি আসলো তার বাসায়। অন দিস ডে পিপুল এক্সপেক্ট গুড লাক, এবং ওই দিনে মানুষ সাধারণত গুড লাক এক্সপেক্ট করে। এপি রিয়েলি ব্রিংস গুড লাক টু মার্নার, এপি সত্যিকার অর্থেই মার্নারের জীবনে গুড লাক নিয়ে আসলো। হার অ্যারাইভাল প্রুভস টু বি এ প্রেশাস ব্লেসিং টু মার্নার, তার যে উপস্থিতি মার্নারের লাইফে বা মার্নারের বাড়িতে, এটা একটা মূল্যবান একটা আশীর্বাদ হিসেবে আসলো আর কি। শি রিভাইভস মার্নার্স ডাইং স্পিরিট, সে মার্নারের যে ডাইং স্পিরিট, মানে বলতে পারো যে মারা যাওয়ার মুমূর্ষ যে একটা স্পিরিট, সেই স্পিরিটটাকে জাগিয়ে তুললো। হি ইজ রিজেনুভেটেড, আচ্ছা, হি ইজ রেজুভেনেটেড হ্যাভিং এপি ক্লোজ টু হিম, এবং এই এপিকে, ছোট বাচ্চাকে কাছে পেয়ে সে আবার যেন জেগে উঠলো, পুনরায় জীবন্ত হয়ে উঠলো, সজীব হয়ে উঠলো। দেয়ার ইন অ্যানাদার কোইন্সিডেন্স, এবং এইটাই হচ্ছে আরেকটা কোইন্সিডেন্স, মানে ওই যে তোমার হচ্ছে ক্ষতিপূরণটা পেয়ে গেল আর কি যেন। When the little girl entered the Marner's cottage, Marner found an epileptic fit. বলছে মার্নার যখন এই ছোট বাচ্চাটা অর্থাৎ এপি যখন মার্নারের বাসায় প্রবেশ করলো, তখন মার্নার একটা এপিলেস্টিক ফিট যেন অনুভব করলো। এপিলেস্টিক ফিট বলতে কি, মৃগী রোগীরা থাকে না, এপিলেস্টিক রোগী যারা, তো মৃগী রোগকে বলা হয় এপিলেস্টিক। এই এপিলেস্টিক মৃগী রোগীরা কি হয়, যে কাঁপতেছে অনেক, এরপরে তাকে ওই যে তাদের যে মেডিসিন, হ্যাঁ, কি চামড়া নাকি ইয়া করে আর কি, বা ওষুধ খাইয়ে দেয়, যেভাবেই হোক না কেন, এটা করলে তারা সাথে সাথে আর কি ঠিক হয়ে যায়। তো এরকম যে আমাদের মার্নারের এত কষ্ট, দুঃখ কষ্ট, টাকা পয়সা হারিয়ে ফেলেছে, নিজ গ্রাম হারিয়ে ফেলেছে, সব কিছু, এরপরে যখন এত কষ্টে পড়ে, তখন হঠাৎ করে যখন এপি আসে, এপি আসার পরে সে যেন
সাডেনলি সে সুস্থ হয়ে যায়, তার মন ভালো হয়ে যায়। দ্যাট ইজ হোয়াই ইজ নট অ্যাওয়ার অফ গার্ল এন্টার অ্যাট অল। বলছে এইটা যখন ঘটলো তখন বা এটা যে একটা সুন্দর কোইন্সিডেন্স, এটা কেন? কারণ এই যে গার্লটা যে তার বাড়িতে প্রবেশ করেছে এইটা সে আসলে আগে জানতো না, সে শুরুতে জানেনি, এটা পরবর্তীতে সে দেখে আর কি বুঝতে পেরেছে। দিস কোইন্সিডেন্স ইজ ইম্পর্টেন্ট টু, এই কোইন্সিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়েন মার্নার রিটার্নস টু হিজ সেন্স অ্যান্ড সিট ডাউন বিফোর দ্য ফায়ার ইন হিজ হার্ট হি পারসিভ সামথিং লাইং বিফোর হিম। আচ্ছা, এখানে এটা ফুল স্টপ হবে না, এটা কমা হবে। বলছে যখন মার্নার তার হচ্ছে বাসায় ফিরলো, হোয়েন মার্নার রিটার্নস টু হিজ সেন্সেস, মানে টাকা পয়সা যখন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে চারিদিকে পাগলের মতো খুঁজেছে এবং এরপরে সে তার বাসায় আসলো, এসে যখন তার সেন্সে ফিরলো আর কি, মানে একটু ভালো বোধ করতেছে বা একটু সচেতনভাবে আর কি বাসার আসছে, ঠিক ওই সময় তার মনে হলো যে হার্টের পাশে কিছু একটা যেন বসে আছে। হার্ট মানে হচ্ছে চুলো আর কি, ফায়ার প্লেস যেটা, সেটাকে বলা হয় হার্ট। হি পারসিভ, সে বুঝতে পারলো যে কিছু একটা তার সামনে শুয়ে আছে আর কি। At first he thinks that his lost gold has been restored of him, এবং সে প্রথমে ভাবলো ওই মেয়েটার চুল দেখে যে সম্ভবত তার সোনা, যে সোনাটা হারিয়ে ফেলেছে সে সোনাটাকেই সে হয়তোবা দেখতেছে। বাট দ্য ফাইনালি হি ফাইন্ডস, আচ্ছা দেখো এগুলো নেটে, তো নেট থেকে কালেক্টেড করা, এই জন্য অনেক জায়গায় ভুল থাকে। বাট ফাইনালি he finds that it is actually a little girl with golden hair and not his actual gold. এবং ফাইনালি যেটা হলো যে সে দেখতে পেল যে এটা আসলে ওই একটা লিটল গার্ল, এবং এটা হচ্ছে তো তার যে সে যে মনে করেছিল তার হারিয়ে যাওয়া স্বর্ণ মুদ্রা, সেরকমটা না আসলে। রিয়েলি এপি ইজ আ গোল্ড ইন হিউম্যান ফর্ম। আসলে সত্যিকার অর্থে এপি হচ্ছে একটা গোল্ড হিউম্যান ফর্মে, যে মানুষের আকারে এসেছে। Thus AP as the best compensation for his loss of gold. আচ্ছা, এখানে as কেন ইজ হবে। Thus এভাবে এপি হচ্ছে তার সবচেয়ে ভালো বা সর্বোত্তম ক্ষতিপূরণ তার এই সোনা হারিয়ে যাওয়ার পরে আর কি। তো এখানে একটা জিনিস আছে, বাট গোল্ড ইন হিউম্যান ফর্ম, এপিকে বলা হচ্ছে গোল্ড হিউম্যান ফর্ম। এটা আবার এটা মনে করিও না যে সত্যি সত্যি সে হচ্ছে স্বর্ণ, এরকমটা না। মানে এই যে স্বর্ণ জমাচ্ছিল ভবিষ্যতের কথা ভেবে আমাদের সাইলাস মার্নার, এবং এই স্বর্ণটা হারিয়ে যাওয়ার পরে সে তো এখন মুমূর্ষু অবস্থা, সেই সময় যখন আসলো এপি এই সাইলাস মার্নারের ঘরে, তখন সে তার কাছে এটা অতি মূল্যবান একটা স্বর্ণের কম, মানে স্বর্ণের চেয়ে কম না, কারণ স্বর্ণ তার মানুষ কি করে ভবিষ্যতের জন্য সেভ করে, ভবিষ্যৎটাকে ভালো চালানোর জন্য। আমাদের সাইলাস মার্নার তা করেছিল, কিন্তু যেটা ঘটলো যে তার স্বর্ণ হারিয়ে গেল, কিন্তু তারপরেও এপি আসলো মানে তার ওই স্বর্ণের অভাবটা পূরণ হয়ে গেল এবং তার ভবিষ্যৎ বা তার যে লাইফটা সেটা ভালো কাটতে শুরু করলো। এপি's appearance is a turning point in Marner's life. এপির যে অ্যাপিয়ারেন্স, এটা একটা টার্নিং পয়েন্ট মার্নারের লাইফে। Marner had been dehumanized by the ups and downs in his life. মার্নার তার লাইফের উত্থান পতনের কারণে একেবারে যেন ডিহিউম্যানাইজড হয়ে গেছে, মানে মানুষের পর্যায়েই যেন আর নেই, এত মানে অবস্থা তার খারাপ হয়ে গেছে, ভগ্ন হৃদয়ের হয়ে গেছে। Her arrival makes the regeneration in Marner's life. এই যে হার বলতে এখানে এপির যে অ্যারাইভাল, এপির যে উপস্থিতি, এটা মার্নারের লাইফটাকে আবার রিজেনারেট করলো, পুনরায় জাগরিত করলো। মার্নার ওয়াজ কাট অফ ফ্রম হিউম্যান সোসাইটি। মানুষের যে সমাজ, সে সমাজ থেকে কাট অফ হয়ে গিয়েছিল, সমাজচ্যুতি হয়ে গেছিল, মানে হয়ে গেছে কি দূরের এক জঙ্গলের ধারে, লেকের ধারে সে গিয়ে একা একা ছোট্ট একটা কুটির তৈরি করে সেখানে সে থাকে, সাধারণত মানুষের সাথে ওইভাবে মিশে না। তো
এইটাকে বলতেছে যে সে হচ্ছে মানুষের থেকে কাট অফ হয়ে গিয়েছিল, সেপারেট হয়ে গিয়েছিল। বাট এপিস অ্যারাইভাল হবে, বাট এপিস অ্যারাইভাল রিস্টোরড হিম টু নর্মাল লাইফ। কিন্তু এপি যখন আসলো তখন সে আবার নর্মাল লাইফে যেন ফিরে আসলো। মার্নার ওয়াজ লিডিং সাবহিউম্যান অ্যান্ড মেকানিক্যাল কাইন্ড অফ লাইফ। মার্নার অনেকটা ওই সাবহিউম্যান মানে হালকা মানুষ, এবং বলতে পারো যে হালকা মেকানিক, এরকম টাইপের একটা লাইফ লিড করতে লাগছিল আর কি। কারণ সে ওই যে আমরা বলি না যে একটা লোক যে সব সময় কাজ করে, তো আমরা কি বলি যে যন্ত্রের মতো কাজ করতেছে। তো এরকম আর কি, যে তার ভেতরে অনেকটা যান্ত্রিকতা বা সবসময় সে কাজ নিয়ে ব্যস্ত থাকে, এরকম একটা অবস্থায় চলে আসছিল এবং সাব হিউম্যান হয়ে গিয়েছিল, মানে পরিপূর্ণ যেন মানুষ না। সে তার কাজ নিয়ে থাকে, মানুষের সমাজে ওভাবে উঠা বসা মেলামেশা এরকম সে করে না। হিজ লাভ ফর মানি মেড হিম হর্ডার অ্যান্ড মাইজার। তার এই যে টাকা পয়সার প্রতি যে ভালোবাসা, এটা তাকে টাকার সংগ্রাহক হিসেবে তৈরি করলো, বা যে জমা করে আর কি। হর্ডার বলতে যে টাকা জমায়, সেই জমাকারী হিসেবে পরিণত করলো, এবং একই সঙ্গে তাকে মাইজার বা কৃপণও তৈরি করলো আর কি, কৃপণ হিসেবেও তৈরি করলো। বাট এপি ব্রিংস অ্যাবাউট আ রেভলিউশন ইন হিজ লাইফ। কিন্তু এপি তার লাইফে একটা রেভলিউশন ঘটালো। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো আর কি, একটা যেন কি বলে আন্দোলন ঘটালো আর কি। সো দ্য চান্স অ্যারাইভাল অফ এপি ইন মার্নার রিজেনারেশন অ্যান্ড রিডেমশন, অর্থাৎ তার যে এই যে রিজেনারেশন ঘটলো এবং সব কিছু যে রিডিম হয়ে গেল বা ঠিকঠাক হয়ে গেল, এটা ঘটলো হচ্ছে এই এপির মাধ্যমে। এবং এই এপি এখানে হচ্ছে মানে চান্স অ্যারাইভাল, তার যে হঠাৎ অ্যারাইভাল, সেটাই মূলত রিজেনারেশন বলা হচ্ছে। এবার আসো ফাইনালি যে Godfrey's orders for the stone pits to the drained of all their waters and the discovery of Dunstan's skeleton along with Marner's lost gold guineas are matter of coincidence। আচ্ছা, এখানে একটা জিনিস বলতেছে যে মার্নারের তো ওই যে স্বর্ণ হারিয়ে গেল, এই স্বর্ণ সে ফিরে পাবে এরকমটা তো হওয়ার কথা না। কিন্তু যেটা হলো গডফ্রে কাজ তার এলাকার যেহেতু ওই স্টোন পিট, হ্যাঁ, তো স্টোন পিটটাকে এই ড্রেনের ভেতর থেকে সরানো বা ড্রেনটাকে পানির যে ক্যানেলটা, সেই ক্যানেলটাকে যে ক্লিয়ার করা, এটার জন্য আদেশ দিল। যে স্টোন পিটের কারণেই মূলত ওই যে গডফ্রে ডানস্টানের আর কি দুর্ঘটনা ঘটে ঘোড়া নিয়ে। এবং এইটাকে এই যে স্টোনের যে পিটটা, সেটাকে সে হচ্ছে বলল যে এটাকে পরিষ্কার করে দাও, এবং এদিকে যাতে পানির যে স্বাভাবিক যে ফ্লো সেটা যাতে চলতে থাকে। ঠিক যখন এটা পরিষ্কার করতে গেল, তখন ডানস্টানের এই স্কেলিটন পাওয়া গেল। ডানস্টানের স্কেলিটন কি করে বুঝলো? হয়তো মালা বা কোনো কিছু ছিল আর কি, এটা দেখে বুঝলো। অনেক সময় আগেকার যুগে তো মানুষের বংশীয় এক একটা ব্যাস পরিধান করতো আর কি, তো এরকম হয়তো কোনো ব্যাস পরিধেয় ছিল, যার জন্য এটা দেখতে পেলো। এবং শুধু তাই না, মার্নারের যে হারিয়ে যাওয়া যে গোল্ড, সে গোল্ডটাও আর কি পাওয়া গেল এখানে। তো তখন বুঝতে পারলো যে আসলে মার্নারের গোল্ডটা এই ডানস্টানই চুরি করেছিল। দিস ডিসকভারিজ অ্যাওয়েকেন গডফ্রেইস কনসাইন্স। এই যে ডিসকভারিটা ঘটলো, এই ডিসকভারিটা, এই যে আবিষ্কারটা ঘটলো, এই যে টাকা পয়সার, মার্নারের গোল্ড এবং তার ভাইয়ের, তো এইটা গডফ্রের ভেতরে তার যে বিবেক, সে বিবেকের ভেতরে নাড়া দিল। কারণ আমরা যতটুকু জানি যে এই এপি হচ্ছে গডফ্রেরই সাবেক স্ত্রীর মেয়ে আর কি, গডফ্রে কাছেরই হচ্ছে মেয়ে এই এপি। হি কনফেন্স টু ন্যান্সি, তার সেকেন্ড যে ওয়াইফ ন্যান্সি, সে নন্সির কাছে সে স্বীকার করলো দ্য সেকেন্ড অফ হিজ ম্যারেজ, মানে তার যে লুকিয়ে যে ম্যারেজ, বা সে যে এর আগে লুকিয়ে চুপ করে বিয়ে করেছিল, সেটা সে স্বীকার করলো। অ্যান্ড হ্যাভিং এ ডটার নেমড এপি, এবং তার যে একটা ডটার ছিল এপি, সেই এপির কথা সে স্বীকার করলো। দিস ইজ আ ক্রুসেড ইন গডফ্রেস লাইফ, বলা যেতে পারে এটাই হচ্ছে গডফ্রে কাছের লাইফের সবচেয়ে বড় পাপ বলতে পারো, বা ক্রুসেড বলতে পারো। যেটা হচ্ছে ক্রুসেড মানে হচ্ছে ধর্মযুদ্ধ, আর এখানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সবচেয়ে বড় জেহাদ বা যুদ্ধ আর কি। সে তার
ফার্স্ট ওয়াইফ এবং তার বাচ্চার কথা সে সেকেন্ড ওয়াইফকে জানাবে, এটা একটা যুদ্ধের বিষয় না? তো এই যুদ্ধটা আর কি সে করলো। বোথ গডফ্রেইস অ্যান্ড ন্যান্সি গো টু মার্নার্স কটেজ। আচ্ছা, ন্যান্সি এটাকে খুব স্বাভাবিকভাবে নিল এবং নেওয়ার পরে গডফ্রেকাস এবং ন্যান্সি তারা দুজনেই মার্নারের কটেজে গেল। দে রিকোয়েস্ট মার্নার টু হ্যান্ড ওভার এপি। আচ্ছা, তারা রিকোয়েস্ট করলো হচ্ছে এই মার্নারকে যে তুমি এপিকে আমাদের কাছে হ্যান্ড ওভার করো। এপি হু ইজ দেয়ার ওন ডটার টু দেম, এপি হচ্ছে তাদের নিজেদের মেয়ে। They want to bring up Epi in their own house where she will grow up into a full lady in a better way. বলছে যে তারা আসলে এপিকে নিয়ে যেতে চাইলো তাদের নিজেদের বাড়িতে, যেখানে সে বড় হবে একেবারে পরিপূর্ণ ভদ্র মহিলা হিসাবে এবং আরো ভালো বেটার ওয়েতে সে বড় হবে। Their interview with Marner marks the climax of the novel. বলছে এই যে তারা অর্থাৎ গডফ্রেকাস এবং আমাদের যে ন্যান্সি তারা যে মার্নারের কাছে আসলো, সাইলাস মার্নারের কাছে, এটা মূলত এই নাটকের এই উপন্যাসের বলতে পারো ক্লাইম্যাক্স। অ্যান্ড এগেইন ইট ইজ টু বি মেনশনড দ্যাট দিস ইন্টারভিউ ইজ অলসো এ ম্যাটার অফ চান্স। বলা হচ্ছে এটাকেও, এই ইন্টারভিউটাকেও বা তারা যে মুখোমুখি হলো, এই মুখোমুখি হওয়াটাও মূলত একটা চান্স আর কি, একটা ঘটনা। Through these incidents, the theme of the novel achieves maturity, beauty and gravity. এই যে ইনসিডেন্ট, এই যে ঘটনাটা, অর্থাৎ তারা যে মুখোমুখি হলো ন্যান্সি গডফ্রেকাস এবং হচ্ছে সাইলাস মার্নার, তাদের মেয়ের দাবি নিয়ে যে সাইলাস মার্নারের কাছে আসলো, এটা মূলত একটা হচ্ছে চান্স। এবং এই চান্সটা কি করলো, এই নাটকের যে ঘটনা, এই উপন্যাসের যে ঘটনা, সেটাকে একটা ম্যাচুরিটি দিল, একটা বিউটি সৌন্দর্য দিল এবং একটা গ্র্যাভিটি দিল, একটা গাম্ভীর্যতা নিয়ে আসলো। তাহলে এই যে এই ইন্টারভিউটা একটা চান্স। আমাদের গডফ্রেকাস সে আগে থেকেই বুঝতেছিল, যখন তার ওয়াইফ হারিয়ে গেল, ওয়াইফ মারা গেল, বাচ্চা হারিয়ে গেল এবং বাচ্চাটা যখন সাইলাস মার্নার পেল, এবং তখন থেকেই গডফ্রেকাস তার বাচ্চাটাকে চিনতে পারে, কিন্তু সে কাউকে বলে না। এবং সে হচ্ছে পরবর্তীতে গডফ্রেকাস ন্যান্সির কাছে বলে এবং তারা ন্যান্সিও এটাকে স্বাভাবিকভাবে নেয় এবং এরপরে তারা নিতে চলে আসে আমাদের সাইলাস মার্নারের কাছে। Thus, chance and coincidence influence the action of the character in the novel. So এইভাবেই মূলত এই নোভেলের যে ক্যারেক্টারগুলো, সে ক্যারেক্টারগুলোর উপরে এই চান্স এবং কোইন্সিডেন্স প্রাধান্য ফেলেছে বা প্রভাবিত করেছে ক্যারেক্টারগুলোকে। This chance and coincidence takes the novel to its desired and expected destination. যে এই যে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স, এটা হচ্ছে এই নোভেলটাকে তার প্রত্যাশিত এবং মানে এক কথা ডিজায়ার্ড অ্যান্ড হচ্ছে এক্সপেক্টেড বলতে প্রত্যাশিত যে ডেস্টিনেশন, যে গন্তব্য, সেই গন্তব্যে নিয়ে গেল হচ্ছে এই চান্স অ্যান্ড কোইন্সিডেন্সটা। তো আমি আবারও বলছি, চান্স অ্যান্ড কোইন্সিডেন্স মানে হচ্ছে, চান্স হচ্ছে কিছু ঘটনা ঘটার দুর্ঘটনাও বলতে পারো বা দৈব ঘটনা, সেটা পজিটিভ নেগেটিভ দুটাই, এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিছু ক্ষতিপূরণ পাওয়া, কিছু ভালো কিছু ঘটা, সেটাকে বলা হচ্ছে কোইন্সিডেন্স। মানে বলতে পারো এটা হচ্ছে একটা কাকতালীয় ঘটনা, কাকতালীয় ঘটনা ঘটে যায় না অনেক সময়, সেটাকে বলা হচ্ছে। বা এখানে সাইলাস মার্নারের এর ভেতরে যতগুলি ঘটনা ঘটতেছে সব কিছুর ক্ষেত্রেই একটা কাকতালীয় ঘটনা। কারণ শুরুতে তোমরা দেখবা যে ওই সাইলাস মার্নার একজন ধার্মিক ব্যক্তি, তাকে চোরের অপবাদ দেওয়া হলো, তো এটা ইভেনকি তার ফ্রেন্ড এটা করলো, তো এটা একটা কাকতালীয় ঘটনা। এবার সেখান থেকে সে গিয়ে কাজকর্ম করে স্বর্ণ গোছাতে থাকলো এবং তার স্বর্ণটা হারিয়ে গেল, এটাও একটা কাকতালীয় ঘটনা। এবং স্বর্ণ হারিয়ে যাওয়ার পরে তার বাসায় যে একটা ছোট বাচ্চা আসলো এবং সে বাচ্চাটাকে সেন্টার করে সে যে আবার নতুন করে লাইফ লিড করা শুরু করলো, এটাও একটা কাকতালীয় ঘটনা। আবার শেষের দিকে এসে গডফ্রেকাস যে তার ওয়াইফকে, ন্যান্সিকে আর কি বলতে পারলো যে আমার একটা আগের সাবেক ওয়াইফ ছিল, তার একটা মেয়ে আছে, এটাও একটা ঘটনা। এবং তারা চলে আসলো, ন্যান্সি মেনে নিয়ে, এবং হচ্ছে ন্যান্সি এবং গডফ্রেকাস এরা সাইলাস মার্নারের কাছে আসলো বাচ্চাটাকে নেয়ার জন্য। সো এটাও একটা হচ্ছে চান্স, একটা দৈব ঘটনা, কারণ এরকমটা ঘটে না, কিন্তু এরকমটা ঘটলো।
সো এই হচ্ছে আলোচনা। আমরা এই উপন্যাসের আরও অনেক কাহিনী রয়েছে, বিশেষ করে ওই যে তোমাদের এপির এপি যখন আসে, এপির সাথে এপি এপি বড় হয় এখানে সাইলাস মার্নারের কাছে, সাইলাস মার্নারকেই সে বাবা হিসেবে মনে করে, এবং শেষে গিয়ে যখন এই যে গডফ্রেকাস আর ন্যান্সি নিতে আসে তাদের সাথে যায় না, সে তার এখানে বিয়ে হয়, বিয়ে হয়ে সে এখানে সংসার করতে থাকে, এবং সে মূলত এই সাইলাস মার্নারের সাথেই থাকা শুরু করে। তো এরকম আরো অনেক ঘটনা তো আছেই। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। মেইন কথাটাই হচ্ছে যে চান্স কি কোইন্সিডেন্স কি, এটা যদি জানতে পারো তাহলেই হয়ে যাবে যে এর ভেতরে কতগুলি এরকম অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, এবং এই ঘটনাগুলো কিভাবে ক্ষতিপূরণ মানে পেয়েছে আর কি, কিভাবে এগুলোর ঘটনাগুলোর আর কি সমাধান হয়েছে। এটাই হচ্ছে চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। আচ্ছা, আর তোমাদের কিছু বলার থাকলে বলো। তোমরা এখানে এই নোটটা হুবহু লিখতে পারো। আরেকটা জিনিস করতে পারো, এই নোটের ভেতরে দুইটা কোটেশন ইউজ করবা। হুম, তোমরা ওই নোভেল থেকে দুটা তিনটা লাইন অ্যাড করার চেষ্টা করবা, এটা হোক এক লাইনই হোক, কিন্তু তারপরে চেষ্টা করবা। এটা তোমরা পাবা কোথায়? তোমাদের গাইড বইয়ে যে শেষের দিকে যে এক্সপ্লেনেশনগুলো থাকে সেগুলোই কিন্তু ওই কোটেশন হিসেবে ওই লাইনগুলোই দিতে পারো, কারণ ওই এক্সপ্লেনেশনগুলোতে মূলত ওই নোভেল বা ওই কবিতা বা ওই প্রোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোই দেওয়া থাকে। তো একটু মিল রেখে ওই জিনিসগুলো ওখানে অ্যাড করতে পারো। এটা এখন থেকে শিখতে হবে, আর বেশি বেশি লেখার ট্রাই করো। যত বেশি লিখতে পারবে তত ফ্রি হ্যান্ড লেখার এবিলিটি আসবে, এবং তত বেশি তোমাদের পরীক্ষা ভালো হবে বা রেজাল্টগুলো ভালো হবে। সেকেন্ড ইয়ারে গেলে তোমরা কঠিন সাবজেক্ট পাবা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গেলে তো তখন কান্নাকাটি একটা অবস্থা। তো এর জন্য আগে থেকেই যদি ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ না হয় তাহলে হবে না। একটা মোটা খাতা বানিয়ে নাও, প্রতিদিন একটা করে টপিকের ওপরে, যে কোনো টপিকের ওপরে, ওই যে প্যারাগ্রাফগুলো বা এসেগুলো যেসব টপিকের ওপরে আছে না, এই টপিকের ওপরে ধরো একটা এসে তুমি রিডিং পড়লা একবার দুইবার পড়ে, এবার তুমি তোমার মতো করে ওই ওই এসেগুলো লিখবা, বই থেকে হুবহু মুখস্থ না করে ওই বইয়ে যা পড়লা ওইগুলো তুমি তোমার ভাষায় তোমার ওয়ার্ড ইউজ করে করে লিখবা। এবং সবসময় চেষ্টা করবে দু একটা নতুন নতুন ওয়ার্ড প্রতিদিনই ইউজ করার তোমার রাইটিংয়ের ভেতরে, আর ওয়ার্ড মিনিং মুখস্থ করার। দেখবে যে তোমার ফ্রি হ্যান্ডে লিখতে পারতেছো। গ্রামার একবার যে ভুলটা করবে সেই ভুলটা চেষ্টা করবা যাতে আমি আর দ্বিতীয়বার এই ভুলটা না করি, তাহলে দেখবা যে তুমি অনেক কাজ করতে পারতেছো, মানে ভালো করতে পারতেছো আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, আমি আর 1 মিনিট আছি, তারপরে কেটে দেবো। এবং নেক্সট ক্লাস হবে হচ্ছে শনিবারে। আবার শনিবারে তারপরের যে প্রশ্নটা সেটা আমি এই নোটটা তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে, তোমরা এখান থেকে কালেক্ট করে ক্লাস করতে পারো। এই যে দিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে। আর সামনের দিন এটা পড়ে লিখে দিও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।